২০২৬ সাল নতুন বছরের প্রথম সূর্যোদয় শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি, বদলে দিয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাস। ঢাকার মতিঝিল থেকে শুরু করে চট্টগ্রামের আগ্রাবাদ কিংবা দেশের প্রত্যন্ত অঞ্চল, সবখানেই আজ পরিবর্তনের হাওয়া। রাতারাতি উধাও হয়ে গেছে সুপরিচিত ৫টি ব্যাংকের নাম: ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী কিংবা এক্সিম ব্যাংক। এই নামগুলো এখন অতীত। তাদের জায়গায় এখন শোভা পাচ্ছে একটিই নাম: সম্মিলিত ইসলামী ব্যাংক। আজ ১ জানুয়ারি, বৃহস্পতিবার। বছরের প্রথম দিনেই একীভূত বা মার্জ হয়ে গেল দেশের আলোচিত ৫টি ইসলামী ব্যাংক। কিন্তু প্রশ্ন হল, কেন এই বিশাল পরিবর্তন? একসময়কার প্রভাবশালী এসালম গ্রুপ এবং নজরুল ইসলাম মজুমদারের সাম্রাজ্য কিভাবে ধসে পড়ল? আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনার জমানো টাকার কি হবে? চেকবই কি বদলাতে হবে? কত টাকা তুলতে পারবেন আপনি? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা গভীরে যাব এই ঐতিহাসিক একীভূতকরণের। জানাব পর্দার আড়ালের গল্প, গ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা এবং আগামী দিনের অর্থনীতির চিত্র। সাথে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সম্মিলিত ইসলামী ব্যাংক যে স্বাভাবিক লেনদেন করছে এবং গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে, এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক প্রথম আলো পত্রিকা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে একীভূত ৫ ব্যাংক। নতুন বছরের শুরুতে বদলে গেল সাইনবোর্ড, স্বাভাবিক লেনদেন চালু। আজ সকাল থেকেই রাজধানীর ব্যাংকপাড়ায় এক অন্যরকম ব্যস্ততা। সরেজমিনে দেখা যায় ৫টি ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় পুরনো সাইনবোর্ড নামিয়ে ফেলার কাজ চলছে। কোথাও কোথাও ইতোমধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চকচকে সাইনবোর্ড। আবার অনেক শাখায় পুরনো সাইনবোর্ডের পাশেই নতুন ব্যানার লাগানো হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানাচ্ছেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ধীরে ধীরে সব পুরনো নাম মুছে ফেলা হবে এবং দেশবাসী এই ৫ ব্যাংককে একটি নামেই চিনবে। স্বস্তির খবর হলো, নাম বদলালেও লেনদেন বন্ধ হয়নি। আজ সকাল থেকেই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলছে। গ্রাহকরা তাদের পুরনো চেকবই ব্যবহার করেই টাকা জমা ও উত্তোলন করতে পারছেন। তবে টাকার অঙ্কের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। ব্যাংকগুলোর কর্মকর্তারা বলছেন, এই পরিবর্তন গ্রাহকদের মঙ্গলের জন্যই। একটি শক্তিশালী ও বৃহৎ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্যেই এই একীভূতকরণ। কিন্তু এই মঙ্গলের পেছনের ইতিহাস কি এতটাই মসৃণ ছিল? চলুন ফিরে থাকাই পেছনের ঘটনা প্রবাহে। এই ৫টি ব্যাংকের একীভূতকরণ কোনো সাধারণ ঘটনা নয়। এর পেছনে রয়েছে ক্ষমতার পালাবদল এবং আর্থিক অনিয়মের এক দীর্ঘ ইতিহাস। একীভূত ব্যাংকগুলির তালিকাটি লক্ষ্য করুন: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বা বিএবির দীর্ঘদিনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। আর বাকি 4টি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, ছিল চট্টগ্রামের এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের একচ্ছত্র নিয়ন্ত্রণে। বিগত সরকারের আমলে এই দুই ব্যক্তি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। অভিযোগ রয়েছে, নামে বেনামে শেয়ার ধারণ করে এবং নিজেদের ক্ষমতা ব্যবহার করে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ হিসেবে বের করে নেওয়া হয়েছে। ফলে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে এবং ধসে পড়ার উপক্রম হয়। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই চিত্রগুলো সামনে আসতে শুরু করে। বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান নেয়। একীভূতকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিতর্কিত মালিকদের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমস্ত শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর মালিকানায় তাদের আর কোনো অস্তিত্ব রইল না। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে এই ৫টি রুগ্ন ব্যাংককে এক করে একটি সবল ব্যাংক তৈরির উদ্যোগ নেওয়া হয়। আর এভাবেই জন্ম হল সম্মিলিত ইসলামী ব্যাংকের। এখন প্রশ্ন হল, ৫টি দুর্বল ব্যাংক এক হয়ে কি আদৌ শক্তিশালী হতে পারবে? বাংলাদেশ ব্যাংক যে স্কিম বা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তা বেশ আশাব্যঞ্জক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করেছে তা বিশ্লেষণ করলে দেখা যায়, নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০,০০০ কোটি টাকা, আর পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এখানে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকটিকে বাঁচাতে সরকার সরাসরি ২০,০০০ কোটি টাকা যোগান দিয়েছে। এই বিশাল অঙ্কের অর্থ রেজলিউশন স্কিমে ক শ্রেণীর শেয়ার হিসেবে গণ্য হবে। অর্থাৎ নতুন ব্যাংকের বড় মালিকানা থাকছে সরকারের হাতে, যা আমানতকারীদের জন্য একটি বড় আস্থার জায়গা। এছাড়া অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে স্থায়ী আমানত এই ব্যাংকগুলোতে ছিল, তার মধ্যে ৭,৫০০ কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে। এটি হবে খ শ্রেণীর শেয়ার।
আর এর বাইরের প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আরও 7,500 কোটি টাকা গ শ্রেণীর শেয়ারে পরিণত হবে। সহজ কথায়, সরকার এবং প্রাতিষ্ঠানিক আমানতকারীরা এখন এই ব্যাংকের মালিকানায় অংশীদার হলেন, যাতে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারে। নতুন ব্যাংকের প্রধান কার্যালয় নির্ধারণ করা হয়েছে ঢাকার মতিঝিলের ঐতিহ্যবাহী সেনা কল্যাণ ভবন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখন, আপনি যদি এই 5 ব্যাংকের গ্রাহক হন, তবে আপনার জমানো টাকার কি হবে? আপনি কি এখনই সব টাকা তুলতে পারবেন? বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে একটি পরিষ্কার রোডম্যাপ বা সময়সূচি দিয়েছে। প্রথমত, আজ থেকে অর্থাৎ একীভূতকরণ কার্যকর হওয়ার তারিখ থেকে গ্রাহকরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিকভাবে উত্তোলন করতে পারবেন। এটি ছোট ও মাঝারি আমানতকারীদের জন্য বড় স্বস্তি। কিন্তু যাদের আমানত 2 লাখ টাকার বেশি, তাদের জন্য রয়েছে ধাপে ধাপে টাকা তোলার সুযোগ। প্রথম 3 মাস পর, স্কিম কার্যকর হওয়ার 3 মাস পর আপনি প্রথম 1 লাখ টাকা তুলতে পারবেন। পরবর্তী ধাপগুলো এরপর প্রতি 3 মাস অন্তর অন্তর অর্থাৎ 6, 9, 12, 15, 18 ও 21 মাস পর পর্যায়ক্রমে 1 লাখ টাকা করে উত্তোলন করা যাবে। বাকি অর্থ এবং 24 মাস বা 2 বছর পর আপনার অবশিষ্ট সম্পূর্ণ অর্থ আপনি তুলে নিতে পারবেন। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও এই একই সময়সূচি প্রযোজ্য হবে। এবার আসি মেয়াদি বা স্থায়ী আমানত বা এফডিআর এর বিষয়ে। আপনার যদি এফডিআর বা ডিপিএস থাকে, তবে চিন্তার কিছু নেই। বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে অথবা দীর্ঘমেয়াদে রূপান্তরিত হবে। তবে এখানে একটি সুযোগ রাখা হয়েছে। আপনার জরুরি টাকার প্রয়োজনে আপনি আপনার মেয়াদি বা স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ 20% পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা নিতে পারবেন। আর যাদের আমানতের মেয়াদ 4 বছরের বেশি, তারা মেয়াদ পূর্তির পরই পুরো টাকা পাবেন। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাটি টু বিগ টু ফেল বা ধসে পড়ার জন্য অনেক বড়, এই তত্ত্বে বিশ্বাসী হয়ে নেওয়া হয়েছে। একসাথে 5টি ব্যাংক বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে যে বিপর্যয় নামত, তা সামাল দেওয়া কঠিন হতো। তার চেয়ে সরকার 20,000 কোটি টাকা ইনজেক্ট করে ব্যাংকটিকে বাঁচিয়ে রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তা সাহসী। তবে চ্যালেঞ্জও কম নয়। 5টি ভিন্ন ভিন্ন ব্যাংকের জনবল, তাদের কাজের সংস্কৃতি বা কালচার এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার এক করা 4টিখানি কথা নয়। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এই 5টি ব্যাংকের দায়, সম্পদ এবং জনবল সবই অধিগ্রহণ করছে। এখন দেখার বিষয়, নতুন ব্যবস্থাপনা পর্ষদ কত দ্রুত খেলাপি ঋণ আদায় করতে পারে এবং ব্যাংকিং সুশাসন ফিরিয়ে আনতে পারে। বিগত দিনের বেনামি ঋণ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনা এই নতুন ব্যাংকের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। 2026 সালের 1 জানুয়ারি বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সম্মিলিত ইসলামী ব্যাংক কেবল একটি নতুন নাম নয়, এটি লক্ষ লক্ষ গ্রাহকের বিশ্বাসের নতুন ঠিকানা। সাইনবোর্ড বদলেছে, মালিকানা বদলেছে নিয়মকানুন। এখন প্রয়োজন শুধু আস্থার প্রতিদান। সরকার যে বিশাল বিনিয়োগ করেছে এবং সাধারণ মানুষ যে ধৈর্য ধরেছে, তার সঠিক মূল্যায়ন তখনই হবে যখন এই ব্যাংকটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। 5টি নদীর স্রোত যেমন এক হয়ে বিশাল মোহনা তৈরি করে, তেমনি এই 5টি ব্যাংকের সম্মিলন বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি আনবে, এটাই সবার প্রত্যাশা। সম্মিলিত ইসলামী ব্যাংকের এই যাত্রা এবং আপনার আমানত সংক্রান্ত যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে, যারা হয়তো এই ব্যাংকগুলোর গ্রাহক। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে ব্যাংকিং করুন।